প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, ছাত্র জনতার একটি সফল আন্দোলন শেষ হতে না হতেই ভয়াবহ বন্যার চোখের জল আর পানির জলে মিলেমিশে একাকার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছেন 12 জেলার 58 লাখের বেশি মানুষ। নিহত হয়েছেন অন্তত 27 জন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট। উদ্ধার তৎপরতা সহ ত্রাণ তৎপরতা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন গোটা দেশের মানুষ। কাজ করছেন শিক্ষার্থীরা, সরকারি প্রশাসন, সেনাবাহিনী সহ সব নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সেসব ত্রাণ দুর্গম ও প্রত্যন্ত এলাকায় কতখানি পৌঁছাচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সমন্বয়হীনতারও অভিযোগ উঠেছে। কোনো কোনো এলাকায় চাহিদার চেয়েও বেশি ত্রাণ গেছে, তবে বঞ্চিত হচ্ছেন দুর্গম এলাকার মানুষ। অনেক জায়গায় এখনও বন্যার পানীয় প্রবল স্রোত রয়েছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় কোথাও কোনো গ্রামে কত মানুষ আটকে আছেন, না খেয়ে আছেন, কত মানুষ তাও জানা যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ। বিশেষজ্ঞরা বলেছেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে মোকাবেলা করতে হবে বিভিন্ন ধরনের অসুখ সহ নানান চ্যালেঞ্জ। এদিকে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেয় বন্যার সংখ্যা তৈরি হয়েছে উত্তরাঞ্চলেও। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক MA সাঈদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর চ্যালেঞ্জ। প্রথমেই আমি শুরু করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা তো আমরা ভূমিকা উল্লেখ করেছি যে প্রায় 58 লক্ষ মানুষ পানিবন্দী ছিল এবং ভয়াবহ বন্যার কথা আমরা জানি। এই যে অনেক কিছু কিছু প্রশ্ন উঠেছে যে আপনারা সকলেই মিলে ব্যাপক কাজ করেছেন সে এলাকায়, কিন্তু দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যাপারে কিছু সংকটের চিত্র আমরা নিয়েছি। কী ব্যবস্থা নিয়েছেন আপনারা? গণমাধ্যমে আমরা দেখেছি কিছু সংকটের কথা। জি, ধন্যবাদ। আমি প্রথমে একটু ভূমিকায় বলে নিতে চাই আসলে প্রেক্ষাপটটা আমাদের কেমন ছিল। আপনারা সবাই জানেন যে 21শে আগস্ট যে নজিরবিহীন বন্যা আমরা দেখেছি দেশের পূর্বাঞ্চলে, একসাথে খুবই র্যাপিডলি 11টি জেলা 67টি উপজেলা প্লাবিত হয়ে যায়। ওখানে এটা ছিল একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। এই এলাকার মানুষ এইভাবে বন্যায় অভ্যস্ত না। তো তারপরে আমাদের ইমিডিয়েট যে রেসপন্স ছিল, আমাদের 21 তারিখে আমাদেরকে বলা হয় ডিপ্লয়মেন্টের জন্য আর্ম ফোর্সেসকে, এবং আমরা আর্ম ফোর্সে 21 তারিখে ডিপ্লয়েড হয়ে যাই ইন এইড টু সিভিল পাওয়ার। আমরা কিন্তু 21 তারিখ থেকেই আমাদের আর্ম ফোর্স ডিপ্লয়মেন্ট হওয়ার সাথে সাথে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন হেডকোয়ার্টার্সে এবং বাহিনীগুলোর হেডকোয়ার্টার্সে এবং আঞ্চলিকভাবে আমাদের মনিটরিং সেলের কার্যক্রম শুরু হয়ে যায়। 21 এবং 22 তারিখ এই 2 দিন প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। আমরা চেষ্টা করেছি হেলিকপ্টার মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনার জন্য, কিন্তু পারা যায়নি ওয়েদারের জন্য। প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড স্রোত ছিল, এই জন্য আমাদের নৌযানগুলো ঠিকমতো ব্যবহার করা যায়নি। 23 তারিখ থেকে যখন আমাদের একটু ওয়েদারটা একটু ভালো হলো, তারপর থেকে কিন্তু আমরা হেলিকপ্টারে ত্রাণ সহায়তা শুরু করেছি। প্রথমে আমাদের ফোকাস ছিল বেসিক্যালি উদ্ধার, কারণ আমাদেরকে জানমালের নিরাপত্তা বিধানের জন্য তাদেরকে বাঁচাতে হবে, এটা ছিল আমাদের প্রথম টার্গেট। এই জন্য আমরা এটাকে বলি মেইন এফোর্ট। আমাদের প্রথম দিকে ফোকাস ছিল উদ্ধার করা, এবং আমরা কিন্তু এখন গ্র্যাজুয়ালি শিফট করেছি ত্রাণের দিকে। আমি একটু আপনাদের বলে নিতে চাই যে আমরা আসলে মেকানিজমটা কী ডেভেলপ করেছি। আমাদের আর্ম ফোর্সেস যে ডিভিশন আছে, এখানে এটা বেসিক্যালি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা অফিস। এখানে ওনার ডাইরেকশনে ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা কাজ করি। সো আমাদের ফার্স্ট রেসপন্স ছিল হলো টু অ্যাক্টিভেট আওয়ার মেকানিজম। আমরা এটা 21 তারিখেই করেছি। আমাদের মনিটরিং সেল ফাংশনিং শুরু হয়ে গেছে, এবং আমাদের যে মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফের সঙ্গে কানেকশন, সেটা এস্টাবলিশ হয়ে গেছে। তারপরে আমরা আঞ্চলিক যে ইয়েগুলো আছে, আমাদের সমন্বয় কেন্দ্রগুলো আছে, যেখানে সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ অফিসারের নেতৃত্বে এটা পরিচালনা করা হচ্ছে। ওখানে অঞ্চলভেদে জেলা প্রশাসক মহোদয় আছেন, এবং ওখানে আছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিগণ আছেন, ওখানে কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশের প্রতিনিধি আছেন, ওখানে আপনার NGO প্রতিনিধি আছেন, আমাদের যে
ছাত্র প্রতিনিধি যারা ওখানে সমন্বয়ক হিসেবে কাজ করছেন, সমন্বিতভাবে কিন্তু আমাদের ওখানে পরবর্তী দিনের পরিকল্পনা এবং পরিকল্পনার যে গ্যাপগুলো আছে আমাদের এটা সমন্বয় করার কথা, এবং এটা আমরা করছি। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, যেটা জানার অনেক আমার আগ্রহ আছে, সেটি হচ্ছে যে আমরা গণমাধ্যমে দেখেছি যে ছাদের উপরে মানুষ, টিনের ছেলে মানুষ, অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুরা, নানা রকম গাছের উপরে মানুষ, এগুলো কীভাবে উদ্ধার করেছেন, যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই উদ্ধার কার্য আপনারা কীভাবে সম্পন্ন জি, আমি ওখানে আসছিলাম। জি, যে আমরা যখন এটা ওখানে সমন্বয়গুলো করা হচ্ছিল, এখানে প্রথমে ফোকাস ছিল আমি যেটা বললাম আপনার উদ্ধার করা এবং পরবর্তীতে ত্রাণ। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই। গতকাল আমরা ত্রাণ বিতরণ করছি গ্রাউন্ড কন্ট্রোলের মাধ্যমে। আমাদের কিন্তু দুই ধরনের ভাবে আমরা ত্রাণ বিতরণ করছি। দুর্গম এলাকাগুলোর জন্য আমরা হেলিকপ্টার সহায়তা গ্রহণ করছি, আমরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করছি। গতকাল যেমন আজ হেলিকপ্টারের মাধ্যমে 8,000-এর অধিক আমরা প্যাকেট ত্রাণ বিতরণ করেছি। আজকে আপনারা মনে করেন আমাদের যে যানবাহনের মাধ্যমে, নৌযানের মাধ্যমে আমরা বিতরণ করেছি 41,500-এর অধিক প্যাকেট। গতকাল এই ফিগারটা ছিল 21,500। আপনি যদি খেয়াল করেন ত্রাণ কিন্তু গতকাল আজকে জাস্ট ডাবল হয়ে গেছে। আমি বললাম আমরা শিফট করছি ত্রাণের দিকে এবং আমরা দুর্গম এলাকার দিকে চলেছি। দুর্গম এলাকায় এখন আমাদের মূল যেটা প্রশ্ন, সমন্বয়ের অভাব। আচ্ছা, আমি ওই প্রশ্নটা আপনি পেতে চেয়েছি যে উদ্ধার করলেন কিভাবে, যে মানুষগুলো একদিকে পানির প্রবাহ স্রোত, আপনি বললেন যে বাতাস, একটা ভয়াবহ একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, সেখানে উদ্ধার, কয়েকটা যদি উদ্ধারের ঘটনা বলেন ছোট্ট করে, কি উদ্ধার করলেন, মানুষগুলোকে উদ্ধার করেছেন আপনারা প্রথমে? জি, কি দু একটা যদি ঘটনা বলেন, যে ছোট্ট করে, আমার যেতে হবে সাইডের কাছে। আচ্ছা, উদ্ধার আপনার মনে করেন কিছু আছে আমরা হেলিকপ্টারের মাধ্যমে করেছি, কিছু আছে আমরা করেছি আপনার নৌযানের মাধ্যমে। বেশি থ্রিলিং হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে যেটা করা হচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে যে আমরা যেটা করেছি আপনার উইঞ্চিং করা যায়, এটাকে উইঞ্চিং বলে। এটা আপনার মনে করেন একজন নেমে যাবে, ওটাকে স্ট্র্যাপ করবে, এবং আপনার হয়তো ভিডিওতে দেখেছেন যে এটা এইভাবে উদ্ধার করা সম্ভব। আমরা যদি অনেক সময় দেখা গেল, আমি নিজে যখন হেলিকপ্টারে ছিলাম, যে ছাদের উপর থেকে লোকজন লাল কাপড় দিচ্ছে, হাত নাড়াচ্ছে। যদি ওখানে সম্ভব হয়েছে, যদি এমন থাকে যে প্রেগনেন্ট কোনো মহিলা, আমাদের কিন্তু 140 জনের অধিক, এটাই জানতে চেয়েছি, আমরা হেলি ইভাকুয়েশন করেছি। ওর মধ্যে অনেক প্রেগনেন্ট মহিলা ছিল এবং তাদের কেউ সন্তান সম্ভব ছিলেন এবং তাদের সন্তান প্রসব হয়েছে সিএমএইচ। তাদেরকে আমরা যেটা চেষ্টা করেছি, নিকটবর্তী কোনো শুকনো স্থান যেখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে, কারণ তাদের তো উইঞ্চিং করা যাবে না, রাইট। এবং সেখানে আমরা ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি, হার্ড স্ট্যান্ডিং করার, আপনার ইট দিয়ে বা অন্য কিছু দিয়ে হেলিকপ্টার, এবং সেখানে আমরা লাইট হেলিকপ্টার ব্যবহার করেছি। আমাদের হেলিকপ্টার বিভিন্ন ধরনের আছে, যেগুলো আমাদের লাইট হেলিকপ্টার, যেটা ওয়েট কম, যেটা ল্যান্ড করতে পারবে, সেখানে আমরা ওই হেলিকপ্টারগুলো ব্যবহার করছি। এবং দক্ষ পাইলট আমাদের যারা আছেন তারা গিয়েছেন, এবং তারা কিন্তু খুব দক্ষ পাইলট। তো ওনারা ল্যান্ড করেছেন এবং ওই অবস্থায় তাদেরকে আমরা হয়তো স্ট্রেচারে করে নিয়ে এসেছি। আপনার ভিডিও দেখেছেন এরকম করে। আমার নৌযান যদি বলেন, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। ওখানে কিন্তু সিচুয়েশন ইজ ভেরি ডাইনামিক, কারণ আমরা প্রথম দিকে যে নৌযানগুলো নিয়ে আসলাম, কিছু নৌযান ছিল আমাদের রাবার। মানে আপনারা নৌযান উদ্ধার করেছেন, হেলিকপ্টার উদ্ধার করেছেন, নানাভাবে উদ্ধার করেছেন আপনারা। নৌযানের মধ্যে আবার আছে, যেমন কিছু হচ্ছে যেমন রাবারের নৌযান, যেগুলো প্রথম দিকে এগুলো খুব ছিল, প্রবলেমেটিক ছিল, কারণ এগুলো স্রোতের তোরে ভেসে যাচ্ছিল, এগুলো জেমিনি বোট আমরা বলি। এখন সেগুলোই আমাদের বেটার কাজে লাগছে, বিকজ এখন পানি শ্যালো হয়ে গেছে, পানি কমে গেছে, আমাদের যে নৌযানগুলো ড্রাফ বেশি সেগুলো আটকে যাচ্ছে, ওগুলো এখন ব্যবহার এখন কাজে লাগছে, এখন ওগুলো বেটার কাজে লাগছে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমি এম এস সাইদ, আপনি বলুন যে এই যে বিশাল একটা ঘটনা ঘটল, প্রাকৃতিক বিপর্যয় ঘটলো এবং দুঃখজনক ঘটনা, সারা দেশের মানুষ ত্রাণ নিয়ে টিসিতে একটি ত্রাণ ভাণ্ডারে পরিণত হয়েছে আমরা দেখেছি, এবং সর্বস্তরের মানুষ সেখানে গিয়েছে। এবং একটি রিপোর্ট আছে যে সেখানে অর্থাৎ চারটি জেলায় প্রয়োজন ছিল প্রতিদিন 6,000 ট্রাক, আপনারা 25 ট্রাক করে দেরি পাঠিয়েছেন, মানে প্রান্তকর পরিশ্রম আপনারা করেছেন। এই সমন্বয়টা কীভাবে করছেন আপনারা? এবং অভিযোগও আছে যে প্রত্যন্ত অঞ্চলেও পাঠাতে অনেক সংকট হয়েছে, আপনাদের কীভাবে সমন্বয় করেছেন? প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি প্রথমত আপনার একটি কথায় আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, সেটি হচ্ছে আপনি বলেছেন এটি প্রাকৃতিক দুর্যোগ। আমি এই শব্দটির সাথে চরমভাবে বিরোধিতা করছি। আমি বলতে চাই এটি হচ্ছে একটি পলিটিক্যাল দুর্যোগ। আমি দেখতে পাচ্ছি যে 21 তারিখ রাতে যখন এই যে এলাকাগুলোতে বন্যা, বিশেষ করে 12টি জেলায়, এলাকার মানুষ কিন্তু বন্যার সাথে পরিচিত না। তাহলে হঠাৎ করে কেন এই দুর্যোগ সৃষ্টি হলো কিংবা এই বন্যার পরিস্থিতি আসলো, সেটা অবশ্য আপনারা দেখেছেন। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রের উপহার হিসাবে কিন্তু আমরা এই পানিটা দেখতে পাই। এবং এই বন্যার অবস্থা যখন আমরা দেখতে পাই, যখন মানুষ গৃহবন্দী হয়ে গেছে, পানি চলে আসছে, তখন কিন্তু আমরা 21 তারিখ রাতের পরেই 22 তারিখ সকাল 8টা থেকে কিন্তু টিএসসিতে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু কার্যক্রম পরিচালনা করে থাকি, এবং আমাদের আলাদা আলাদা সমন্বয়কবৃন্দের গ্রুপ আছে। আমরা যখন এই বিষয়টি ত্রাণ সংগ্রহের বিষয়টি গণত্রাণের জন্য আহ্বান জানাই,
তখন 22 তারিখ সকাল 8টা থেকেই কিন্তু আমাদের লোকজন সাড়া দিতে থাকে। এরপর থেকে আমরা দেখতে পাই অদ্যবধি কাজ চলছে। আমি এই ত্রাণের কার্যক্রমের মধ্য থেকে আপনার স্টুডিওতে এসেছি। 24 আওয়ার্সই চলছে আপনার পরিশ্রম? 24 আওয়ার্সে এখানে হাজার হাজার মানুষ কাজ করছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পেশার মানুষজন এখানে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে এসে পরিশ্রম করে যাচ্ছে। এবং আমরা এটা সমন্বয়ের কথাটি যদি বলেন, আমরা এখানে এসে আমরা সমন্বয়করা যারা স্পটে থাকি, টিএসসি এখন আমরা প্রায় 4টি জায়গায় কাজ চলে। টিএসসিতে, ডাকসুতে, আমাদের জিমনেশিয়ামে এবং হচ্ছে আমাদের কেন্দ্রীয় খেলার মাঠে, সেন্ট্রাল ফিল্ড যেটাকে বলা হয় আর কি, সেখানে আমাদের এই 4টি জায়গায় কাজ চলে। এবং এই 4টি জায়গাতে আমরা হচ্ছে টিম করে দিয়েছি। এই টিমের মাধ্যমে কোঅর্ডিনেট করে এবং মানুষজন এত স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে যেখানে হচ্ছে টিমের কোনো কমান্ড লাগে না। অনেক সময় মানুষ এসে নিজের মতো করে যে বস্তাটা নিতে হবে সেটা সে ঘাড়ে তুলে নিচ্ছে, যেই পানির কেসটা হচ্ছে তুলে এক জায়গায় রাখতে হবে সে সেভাবে কাজ করে যাচ্ছে। তো আমার কথা বলবো যে আমাদেরকে পলিটিক্যালি যে সংকটের মধ্যে ফেলার চেষ্টা করেছে, এতে করে আমাদের জাতীয় ঐক্য তৈরি হয়েছে। মানুষ নতুন করে এই দেশকে ভালোবাসতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের আহ্বানে নয়, বিভিন্ন সংগঠনের আহ্বানে মানুষ যেভাবে নিজের জমানো টাকা, আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের হজ করার কারো হচ্ছে স্বপ্ন ছিল, সেই টাকাগুলো সেই ব্যাংকগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এবং হচ্ছে মানুষের, আমরা দেখেছি একজন রিক্সাওয়ালা 22,000 টাকা নিয়ে এসেছে। তার মানে কি, মানুষের এই দেশের প্রতি যে কমিটমেন্ট, যে ভালোবাসা এবং জাতীয়ভাবে যে আমরা একটি সংকট মোকাবেলার দিকে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, সেটি এই বন্যা, সে এই পলিটিক্যাল দুর্যোগ আমাদেরকে এক করে দিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে এত বড় কাজ করছেন, মানবিক কাজ আপনারা করছেন, এই কোঅর্ডিনেশনগুলো কীভাবে করছেন? যেটি বিস্তর 56 লাখ মানুষ যেখানে পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই এত বড় একটি যোগ্য আপনারা কীভাবে সম্পন্ন করছেন? আমরা প্রথমত হচ্ছে আমাদের সংকট বা প্রয়োজন যেগুলো হয় সেগুলো হচ্ছে আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দিই, মানুষজন আমাদেরকে হেল্প করে। এবং আমরা যদি অপারেশনটা কিভাবে করি সেটা হচ্ছে টিএসসিতে তো আমরা শুধু রিসিভ করি এবং হচ্ছে আমরা প্যাকেট আকারে প্রতিদিন আমাদের প্রায় 22 থেকে 25টি ট্রাক যায় এবং প্রতিটি ট্রাকে প্রায় হচ্ছে 800 থেকে 1000 প্যাকেট হচ্ছে আমরা পাঠাতে পারি। এবং সেই পাঠানো ত্রাণগুলো হচ্ছে যেই বস্তাগুলো, সেগুলো হচ্ছে আমরা জেলা প্রশাসকের কাছে পৌঁছে দিই, কিংবা আমাদের যে আর্মি এবং হচ্ছে বিমান বাহিনী এবং হচ্ছে তারা বিতরণ করছে, তারা হচ্ছে বিতরণ করছে। এবং প্রতিটা ট্রাকের সাথে আমরা সাইদ একটা প্রশ্ন, যে কিছু কিছু অর্থাৎ কথা উঠেছে যে অনেক ক্ষেত্রে এই ত্রাণটা দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না, এখন কি সেটা সম্ভব হচ্ছে? দুর্গম এলাকায় পৌঁছানোর প্রথম 2 দিন তো পানির প্রচুর চাপ ছিল। এর মধ্যে আমাদের প্রথম যে টিমটা হচ্ছে ফেনীতে যায়, তারা হচ্ছে এমন একটি এলাকায় গিয়েছে যেখানে হচ্ছে আর্মি তাদেরকেই নিষেধ করেছে যে আপনারা ওই এলাকাটি যায়েন না, আপনাদের এই যে ট্রলার কিংবা হচ্ছে যে রাবার বোট যেগুলো ছিল সেগুলো রিস্কে পড়ে যাবে। তারপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, ভলেন্টিয়ার্সরা ওই জায়গায়ও কিন্তু আর্মির কথা উপেক্ষা করে গিয়েছে। আসলে হয় কি, এটা আমরা যথেষ্টভাবে চেষ্টা করেছি, যেই জায়গাতে দুর্গম হোক কিন্তু আমাদের সাধ্য আছে, আমাদের শক্তিতে কুলাচ্ছে, আমরা কিন্তু সেখানে চলে যাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমরা, আপনি বলেছেন যে এটি পলিটিক্যাল দুর্যোগ, যেহেতু ভারত এটি ছেড়েছে এবং অনেকে বলবার চেষ্টা করেছেন যে তারা পরিকল্পিতভাবে এই ফ্লাডটা বাংলাদেশ সৃষ্টি করেছে। অন্যদিকে 109টি গেট কিন্তু খুলে দেওয়ার একটা অবস্থা করেছে ফারাক্কাবাদ, এখানেও একটা ডিজাস্টার অনেকে আশঙ্কা প্রকাশ করছে। এতগুলো কীভাবে আপনারা, আমরা চাই যে এটা না হোক বাংলাদেশি দুর্যোগটা, কারণ তারা করছে একটির পর একটি কাজ তারা করে যাচ্ছে, এক্ষেত্রে কি করা যাবে তখন? আসলে আপনি দেখবেন আমরা যে সরকারকে হটিয়েছি, যেই ফ্যাসিস্ট সরকার, যে সরকারকে হটিয়েছি সেই সরকার কোথায় আশ্রিত আছে? বন্দি চুক্তি বিনিময়ে সে কিন্তু সেখানে থাকতে পারে না এবং সে কিন্তু সেই ভারতের কাছে আশ্রিত আছে। তো আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো যে ওনার বাবা ওনাকে কাকে বলেছেন আমি জানি না, বাট উনি একটি কথা বলেছেন যে তুমি রিয়েলিটি মাইনা নাও। আমিও বলবো যে আপনার এই দেশের মানুষ চায় নাই, আপনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু আপনি রিয়েলিটি মাইনা নেন। এদেশের মানুষের যে স্প্রিয়া আছে, আমাদের যে জাতীয় ঐক্য আছে, আপনাদের সৃষ্টি করা এই পলিটিক্যাল দুর্যোগে মানুষ বিচ্ছিন্ন হবে না। আপনাকে মানুষ চায়নি, কখনো চাইবে না। আমরা দেশের 16 কোটি মানুষ এক হয়ে গিয়েছি এবং যে কোনোভাবে আপনি যত গেট খুলেন আর না খুলেন, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের জীবন থাকা পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, আমরা কাজ করে যাব। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এরপরে যাচ্ছি সাব্বির আহমেদ, আপনি বলেন যে আপনারা কীভাবে এই অর্থাৎ কোঅর্ডিনেশনগুলো করলেন, ত্রাণ কার্যক্রমগুলো আপনারা কোঅর্ডিনেশন করলেন? জি,
আমরা আপনাদের কি প্রক্রিয়া ছিল? জি, আমরা অনেক আগে থেকেই বন্যা ত্রাণ, যেহেতু আমরা একটা চ্যারিটি প্রতিষ্ঠান, আমরা এগুলো নিয়ে কাজ করি, অনেক আগে থেকেই কাজ করি। তো বন্যা কিন্তু একটা ভিন্ন এলাকায় হয়, এবং যে এলাকায় প্রতি বছর বন্যা হয়, এই এলাকার মানুষ আসলে বন্যার সাথে ইউজ টু, তারা এগুলোর সাথে মানানসই। যেমন সিলেট, সুনামগঞ্জ, প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে নৌকা থাকে। আবার যদি বলেন কুড়িগ্রামেও দেখা যায় যে আমরা প্রত্যেক বছরই দেখি যে পানি উঠতেছে যমুনার চরে, তারা চাষবাস করে, তাদের নৌকা আছে, তারা সাঁতার জানে। কিন্তু এই এলাকাটা, যেই এলাকায় এবার বন্যা হলো, এই এলাকাটা কিন্তু বাংলাদেশের অন্যতম ধনী এলাকা, প্রবাসী প্রবণ এলাকা। প্রত্যেক বাড়ি থেকে একজন দুইজন করে মানুষ প্রবাসে আছে। তারা এমনকি সাঁতারও জানে না। বেশিরভাগ মানুষ আসলে পানি না থাকার কারণে তারা সাঁতারও জানে না। তো এই বন্যা প্রবণ এলাকা তো না, হ্যাঁ, বন্যা প্রবণ এলাকা, কখনো বন্যা হয় না। আর পুকুরগুলোও কিন্তু নাই ওরকম, ওই এলাকায় পুকুরগুলো ওরকম নাই। অনেক মানুষ সাঁতার জানে না। তো আমরা যখন 21 তারিখ জানলাম, সাথে সাথে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা আগে থেকে কাজ করি, আমাদের হিউজ ক্যাপাসিটিতে প্রোডাক্ট কেনা থেকে শুরু করে প্যাকিং করে এই অভিজ্ঞতা আমাদের আগে থেকেই আছে। তো আমরা ওই দিন 21 তারিখে আমরা 3 ট্রাক শুকনো খাবার, চিরা, খেজুর, আমরা মনে হয় আমরাই বাংলাদেশে প্রথম খেজুরের ব্যাপারটা, শুকনো খাবার হিসেবে খেজুরের ব্যাপারটা আমরাই প্রচলন করছি। হ্যাঁ, কারণ এখানে চিরা তো মানুষ আসলে বাংলাদেশের মানুষ রেগুলার খায় না, কিন্তু হঠাৎ করে চিরা খেলে কিন্তু পেটে সমস্যা হয়। তার চেয়ে খেজুর খুব সহজে মানুষকে শক্তি দেয়, এইটা আমরাই প্রথম শুরু করি 2022-এ সিলেটের বন্যায়। তো এইগুলো আমরা পাঠাই দেই প্রথম দিনই। এর পরের দিনে আমরা প্রায় 500 টনের মতো মালামাল অর্ডার দেই, যেগুলো আমরা পাওয়া শুরু করি, এবং প্যাকিং শুরু হয় আমাদের আলহামদুলিল্লাহ শুক্রবার থেকে প্রায় 3000 মানুষ কাজ শুরু করে আমাদের ফাউন্ডেশনের মাঠে। ওখানে প্রায় 80 কাঠা। আসন্না ফাউন্ডেশন এককভাবেই 500 টনের অর্ডার দেয় এটি? জি, আমাদের এখন পর্যন্ত অর্ডার প্রায় 1200 টনের অধিক। এককভাবেই করছেন আপনারা? জি, এককভাবেই। আমরা আমাদের এই বছরের টার্গেট 100 কোটি টাকা প্লাস ইনশাআল্লাহ, এই ত্রাণ এবং পুনর্বাসন ইনশাআল্লাহ। আমি ডোনেশন মানুষের অংশগ্রহণ, এই ফান্ডগুলো কিভাবে আসে আপনাদের কাছ থেকে এত বিপুল পরিমাণ? যে জি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক আগে থেকে যেহেতু কাজ করি, মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আমি যদি বলি, আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটা আছে, বিকাশ অ্যাকাউন্টে একদিনে 3,64,000 ট্রানজ্যাকশন হয়েছে। 3,64,000 ট্রানজ্যাকশন। আমি যে ট্রানজ্যাকশন রিপোর্ট ডাউনলোড করার পরে সেই এক্সেল ফাইলটা হয়েছে 413 MB। আমার কম্পিউটারে সেই এক্সেল ফাইল ওপেন হইতেছে না, এমন অবস্থা। তো আমার মনে হয় যে আমাদের 2টা বিকাশ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, এগুলো একদিনে হয়তো 8 থেকে 10 লাখ ট্রানজ্যাকশন হয়েছে শুধু। আলহামদুলিল্লাহ, মানুষ এইভাবে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। তো এইভাবেই আর কি আসলে আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল। জি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। একটা ফোন আছে, ফোনটি নিই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুমিল্লা থেকে বলছিলাম, বুঝছেন? জি, বলুন, প্রশ্নটি বলুন। আমি আজকে একটু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে প্রধান যে মেহমানগুলো আছে মিডিয়াতে, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কুমিল্লা নাঙ্গলকোট লাকসামের পরে যে নাচের পেটোয়া থেকে অনেক ভিতরে অনেক গ্রাম আছে, ওইগুলোতে এখন পর্যন্ত কিছু কিছু মানুষ, অনেক মানুষের ত্রাণও পায়নি এখন পর্যন্ত ওইখানে মানুষ যাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা আছে। আমি আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মেহমান আছে, তারপরে আমাদের ফাউন্ডেশনের যে মেহমান আছে, এবং আমাদের যে সেনা প্রধানের যে আছে, তাদের সবার কাছে একটু বলতে চাই যে আকুল আবেদন একটু ওই দিকে একটু নজরটা একটু দিলে ভালো হবে, যে এখানে অনেক মানুষ আছে এখনো ত্রাণ পায় নাই। আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে পুলিশ আছে যে আমাদের কাছে এখনো কেউ আসে নাই। এই অবস্থা একবারে দুতলাতে আছে, এখন নিচতলা পর্যন্ত পুরো পানি আছে, নিচেও নামতে পারতেছে না, কিন্তু খাইতে পারতেছে না। ধন্যবাদ, বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমি একটু উত্তর নিব। আলিমুল আমিন, আপনি কি বলবেন? যে একটা সংকটের কথা বলেছে, সঙ্গে সঙ্গে দর্শক আমরা আসলে অনুরোধ জানাবো যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যখন আপনাকে উত্তর দিচ্ছিলাম, যে আমাদের যে সমন্বয় কেন্দ্রগুলো আছে, সমন্বয় কেন্দ্রগুলো কিন্তু এই ধরনের কল অ্যাড্রেস করার জন্য বসে আছে, এই ধরনের রিকোয়ারমেন্ট অ্যাড্রেস করার জন্য বসে আছে। আমি অনুরোধ জানাবো, যদি আপনার আঞ্চলিক সমন্বয় কেন্দ্রের নাম্বার থাকে, যদি না থাকে তাহলে এটা উপজেলা প্রশাসনের কাছে আছে, জেলা প্রশাসনের কাছে আছে, বা আপনার এখানে আপনি স্বয়ং আছেন, এটি কি নোট ডাউন করবেন কিনা আপনি? অবশ্যই আমি নোট ডাউন করব। আমি আপনাকে বলি যে আমরা মিডিয়া স্ক্যান করি, আমরা সোশ্যাল মিডিয়া স্ক্যান করি, আমরা যখনই এই ধরনের কোনো পাই, আমরা সাথে সাথে এটা ভেরিফাই করি, যে আমরা এই ধরনের কোনো কল পেলেই আমরা যদি ডুপ্লিকেশন হয় ভেরিফাই করি, আমরা দেখি চেক ব্যাক করে যে ওখানে ত্রাণটা কেন পৌঁছালো না। আমাদের যে কন্ট্রোল সেন্টারগুলো আছে, আমি বললাম যে আমাদের এখানে সার্বক্ষণিক মনিটর করছি, 24/7 আমরা এখানে আছি। সো আমরা সাথে সাথে কিন্তু ফরমেশনে জানিয়ে দিচ্ছি যে এই ধরনের একটা জায়গা আছে যেখান থেকে বলা হচ্ছে যে ত্রাণ এখনও পৌঁছানে। এই জন্য আমি বারবার এমফাসাইজ যেটা করছি, যে আপনার কোঅর্ডিনেশন সেন্টারে রিপোর্টগুলো করতে হবে, ওখান থেকে তারা পুরাটাই স্ক্যান করছেন, কোথায় ত্রাণ পৌঁছালো, কোথায় ত্রাণ পৌঁছাবে না, নেক্সট দিনে কোথায় যাবে, প্রায়োরিটি কী হবে, অগ্রগণ্যতা যেটা আমরা বলি।
তো সেটা কিন্তু ওখান থেকে নির্ধারণ হচ্ছে। ওখানে কিন্তু সিভিল প্রশাসন আছেন, এনজিও আছে, আমাদের যে ছাত্র সমন্বয়করা সবাই কিন্তু ওখানে আছেন। সো ওইখানে যদি আমাদের খবরটা যায়, প্ল্যানিংটা সুবিধা হয়, বিতরণটা সুবিধা হয়। আমি এই রিকোয়েস্টটা আপনার মাধ্যমে সবাইকে করতে চাই যে আপনারা সমন্বিতভাবে এই কাজটা আমাদের করতে সাহায্য করেন, আমাদেরকে ইনফরমেশনটা দেন। আমরা যদি যখন ইনফরমেশন পাই, আমি বলতে চাই যে আমাদের কিন্তু আগামীকাল 9000 প্যাকেট হেলিকপ্টারের মাধ্যমে প্ল্যান করা আছে, এবং এগুলো প্রত্যেকটা দুর্গম এলাকায় যেখানে এখনও যাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের কাছে আমরা টেকনোলজি ব্যবহার করছি। আমরা হেলিকপ্টারের রেকগনাইজেশন মেশিন ফ্লাই করি, আমাদের কাছে আনম্যান এরিয়াল ভেহিকেল আছে যেগুলো ওই এলাকার উপরে ঘুরে বেড়াচ্ছে। যখনই আমরা কোনো রেড ফ্ল্যাগ, কোনো হাত দেখছি বা কোনো রকম, আমরা কিন্তু ল্যাটলং পাঠিয়ে দিচ্ছি অন্য হেলিকপ্টারে। যে আপনি যদি এখন ওখানে ফ্লাই করেন, দেখবেন যে একসাথে ইভেন একটা হেলিকপ্টার আপনি আরও হেলিকপ্টার দেখতে পারবেন, তারা ফ্লাই করছে, তারা হয়তো কোথাও ড্রপ করছে। এই ল্যাটলংটা পাঠিয়ে দেওয়া হয়, আমাদের গ্রুপ আছে, আমরা সাথে সাথে ওই হেলিকপ্টারকে ডাইরেক্ট করছি। এটা এয়ার অপারেশন যারা করছে তারা সাথে সাথে ওই পাইলট পেয়ে যাচ্ছে, ওই পাইলটকে ডাইরেক্ট করা সম্ভব যে আপনি ওইখানে চলে যান। তাহলে কি এইটি কি বোঝা যাচ্ছে না জনাব আলিমুল আমিন, যে অর্থাৎ কোথাও কোথাও দুর্গম এলাকায়, অর্থাৎ এই সাহায্য পৌঁছেছে না, যিনি উনি একটা বলেন কোন জায়গায়, এগুলোকে আপনাদের আলাদাভাবে করে স্ক্যানিং, হয়তো অনেকে টেলিফোন করতে পারছে না নানা কারণে, আপনারা কি এইভাবে স্ক্যানিং বা আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করছেন কি? জি, টেলিফোন করতে না পারারও একটা কারণ আছে, কারণ বিটিএস গুলো সব ডাউন ছিল অলমোস্ট এভরিথিং। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে? রাইট নাও আমি আপনাকে বলতে চাই যে ওই এলাকায়, বন্যা উপদ্রুত এলাকায় 653টা বিটিএস আছে বিভিন্ন টেলিকম কোম্পানির। রাইট নাও অ্যাজ অন টুডে আমাদের কাছে যে রিপোর্ট আছে 312টা আপ আছে। তো আমরা কিন্তু গতকাল এটা আপ ছিল 160টা, আজকে কিন্তু ওইখান থেকে 312টা হয়ে গেছে। সো আমরা কিন্তু খুব র্যাপিডলি এখানে আমরা কি করছি, যারা ওখানে যেতে চাচ্ছে তাদেরকে আমরা নৌযান দিচ্ছি, তাদেরকে আমরা হয়তো হেলিকপ্টারে নিয়ে গেছি, এরকম টেলিকম ইঞ্জিনিয়ারদেরকে, তাদেরকে আমরা আমাদের ভেহিকেল দিচ্ছি যাতে মোবাইল কমিউনিকেশনটা আপ হয়ে যায়। কারণ মোবাইল কমিউনিকেশন, কারণ আমরা যখন ইনিশিয়ালি যে প্রবলেমটা ফেস করেছি, আমরা এরকম রেস্কিউ কল পেয়েছি, কোথায় যাবে পুরোটা সাগরের মতো হয়ে গেছে, কোনো ল্যান্ডমার্ক বলেন, কোনো চিহ্ন নাই, হেলিকপ্টার ফ্লাই করলে তো অথই পানি কোন দিকে যাবে। তো এটা একটা প্রবলেম। আমরা যখন বোট পাঠিয়েছি, বোটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কারণ মোবাইল নাই, আমাদের যে ওয়েদার খারাপ, এই জন্য আমাদের যে মিলিটারি গ্যাজেটগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করছে না ওখানে। সো আমরা বোট ছেড়ে দিয়েছি, বোট না আসা পর্যন্ত খবর পাচ্ছি না আসলে এটা আমাদের মিশনটার এন্ড স্টেটটা কী হলো। সো এগুলো প্রবলেম ছিল। আর আমি একটা যেটা বলতে চাই, আমাদের দর্শককে আশ্বস্ত করতে চাই, আমরা প্রতিদিনই ডেভেলপ করছি, প্রতিদিন আমাদের কোঅর্ডিনেশন বেটার হচ্ছে। এটা একটা ডাইনামিক প্রসেস, আমরা বিভিন্ন রকম প্রবলেম পাচ্ছি এবং ওই আমাদের কোঅর্ডিনেশন সেন্টারে ওই প্রবলেমগুলো আমরা প্রতিদিন আলোচনা করছি এবং সলভ করার আমরা একটা সিস্টেম বের করছি। এই জন্য বলছি সমন্বয় কেন্দ্রগুলো হচ্ছে কী, ওইখানে ইনফরমেশনটা পাঠাতে হবে। আপনি আমার কাছে ইনফরমেশন পাঠাতে পারেন, আপনি আর্মির কাছে ইনফরমেশন পাঠাতে পারেন, আপনি আঞ্চলিক সমন্বয় কেন্দ্রকে পাঠাতে পারেন। আমাদের কাছে খবর যদি পৌঁছালে, মানে আমার প্রশ্নটা হচ্ছে যেখানে পাঠাতে পারছে না, যাদের সেই টেলিফোন নাই, মোবাইল নাই, কিছু নাই, সেখানে কি আপনারা সেখানে ফাইন্ড আউট করছেন? জি, সেখানে আমরা ওই যে আমি বললাম আমরা হেলিকপ্টার ফ্লাই করছি, আমরা ইউএভি ফ্লাই করছি। আরেকটা ফোন আছে, ফোনটি নিই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বলছিলাম। জি বলুন। কুমিল্লা নাঙ্গলকোট থেকে, আমার নাম সবুজ। জি বলুন সবুজ, বলুন। কুমিল্লা নাঙ্গলকোট থানার অন্তর্গত জোড্ডা পশ্চিম ইউনিয়ন মানরা গ্রাম, এটার ঠিক আশেপাশে আরো কয়েকটা গ্রাম যেটা প্রত্যন্ত অঞ্চল, ওখানে প্রচুর পরিমাণ পানি, যেখানে মানুষের প্রত্যেকটা মানুষ পানি বন্দী। এখানে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছায়নি। আমি এই কারণে ফোন করেছি, আপনার এটার ব্যাপারে ওই ইনফরমেশনটা জানানোর জন্য। এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে? জানতে হবে। লোকেশনটা আবার বলুন, আপনি আমাদের সমন্বয়ক এখানে আছেন। উনি কোথায়, আপনি কোথায় বসে বলছেন? আপনার অবস্থান কোথায় এখন? আমার অবস্থান, আমি নাঙ্গলকোট কুমিল্লা থেকে বলছি। আচ্ছা জি, নাঙ্গলকোট কুমিল্লা থেকে। জি জি, কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট। আপনি লাইনে থাকেন এমএস স্যার, আপনি কি কিছু বলবেন? না, অনেক সময় হয় কি ওই যে ইনফরমেশনগুলো একটু গ্যাপ থাকে, তো আমরা আমাদের দর্শকদের এই কলগুলো আমরা নোট করেছি অলরেডি। আমি আপনার এখান থেকে শেষ করে হচ্ছে আমি কথা বলবো, এবং হচ্ছে আর্মি আমাদের আলিম স্যার যেটা বললো আর কি, সেটা হচ্ছে অবশ্যই আঞ্চলিক এই তথ্যটা, এই ফোনটা যদি অবশ্যই ওই আমাদের কি সেন্টার বা ইয়েটা গেলে ভালো হতো নিশ্চয়ই। গেলে অবশ্যই এটা অপারেশনটা শুরু হয়ে যেত হয়তো অলরেডি, যেহেতু আমাদের ছাত্র সমন্বয়। আমি কি দর্শকের সাথে কথা বলি যে আপনি যে জনাব সবুজ, আপনি কেন তাহলে সেই সেন্টারে ফোন করেননি কেন? সরি, ওই সেন্টার যেটা, অর্থাৎ যে কোঅর্ডিনেশন সেন্টার যেখানে আছে আঞ্চলিক অফিস, সেখানে কি আপনারা ফোন করেছিলেন? সেই প্রশ্নটি আমি করছি।
না, ওখানে আসলে আমি জানি না ইনফরমেশন, আমি যোগাযোগ করিনি। যোগাযোগ করা হয়নি জি সাইদ। আসলে আমি সারা দেশের দর্শকদেরকে বলবো এবং তাহলে এই যে জনাব সবুজ, এই তথ্য দেওয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সাহায্য পাবে কে পাবে না, এটা যে সাইদ বলুন। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, সারা বাংলাদেশে আপনার রিলেটিভস থাকতে পারে বা যে কোনো মাধ্যমে যদি আপনার কাছে কোনো তথ্য আসে যে কোথাও ত্রাণ লাগবে, কোথাও ত্রাণ পৌঁছেনি, তাহলে আমি বলবো যে আমাদের যে আঞ্চলিক কোঅর্ডিনেশন অফিসগুলো আছে, বিশেষ করে আর্মির নাম্বারগুলো এখানে দেওয়া আছে, তো আপনারা সবাই ওখানে ফোন দিবেন। ফোন দিলে আপনি যদি এটার কাজ আপনি ইমিডিয়েট না পান তাহলে আমাদেরকে জানাবেন, আমরা কথা বলে এটা ব্যবস্থা করব। এবং আমরাও কিন্তু আমাদের কাছে কোনো তথ্য আসলে আমরা কিন্তু আর্মিকে ফোন দেই এবং আর্মি এটা ব্যবস্থা করে, আমরা এতটুকু নিশ্চয়তা পেয়েছি। সো সকল দর্শককে বলবো যে আপনাদের সমস্যা থাকলে, ত্রাণ কোথাও লাগবে কি লাগবে না, যে কোনো বিষয়ে আপনারা নিকটস্থ ক্যাম্পগুলোতে, কোঅর্ডিনেশন সেন্টারগুলোতে কল করার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ। আলিমুল আমিন, আপনি মনে যে অনেকে কিন্তু জানে না যে কোথায় ফোন করতে হবে, আমরা তো সেটা দেখলাম যে কোঅর্ডিনেশন সেন্টারগুলো কোথায় আছে, যে কোথায় ফোন করতে হবে, অনেকে কিন্তু জানছে না। এইটি কীভাবে দূর করা যায়, অর্থাৎ কীভাবে এই তথ্যটাকে পৌঁছে দেওয়া যায়? আসলে ইনিশিয়াল ডেজগুলোতে যেটা ছিল সেটা আপনার টিভি কাজ করছিল না, মোবাইল কাজ করছিল না, সমস্যা হচ্ছিল। তাহলে তারা জানবে কিভাবে? এখন আমরা কিন্তু স্ক্রলে দিয়েছি না, প্রশাসন তো আছে, উনিও হয়তো ওনার কোনো একটা ওয়ার্ডে আছেন, উনি কোনো পৌরসভায় আছেন, ওনাকে একটু জানানোর ব্যবস্থা করতে হবে। মানে উনি যেটা করেছেন, যারা দুর্গম এলাকায় আছে তারা যদি নাই জানে যে কিভাবে কোথায় ফোন করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, সেই ক্ষেত্রে এখন তো আমাদের বললাম যে প্রায় 50%-এর মধ্যে টাওয়ার মাইকি করছেন নাকি আপ হয়ে গেছে না। অনেক সময় দেখা গেল যে আমাদের কিন্তু হেলিকপ্টারগুলো যেগুলো থাকে সেগুলোতে আমাদের পিএ সিস্টেম থাকে। আচ্ছা, তো ওইখানেও কিন্তু আমরা কথা বলতে পারি। আমাদের অনেক সময় বলি আপনি একটু সরে যান, আমরা ড্রপ করছি, এরকম কথা বলা যায়। কিন্তু আমরা যদি নাই জানি এখানে কেউ আছে, আসলে কি, আমি আপনাকে একটা সিচুয়েশন বলি। আমরা ডিস্ট্রেস কল পেয়েছি, যেখানে আমরা হেলিকপ্টার পাঠিয়েছি, তাকে উদ্ধার করতে হবে। কিন্তু উনি যেটা করেছেন, উনি নৌকাটা নিয়ে গাছের নিচে চলে গেছেন। হেলিকপ্টার যখন উপরে আসে তখন কিন্তু গাছের নিচে নৌকা থাকলে কিন্তু বুঝতে পারে না। এখন হেলিকপ্টার অনেকক্ষণ হোভার করছে ওখানে, এখান থেকে ডিস্ট্রেস কল আছে, এই লোকেশন এখন খুঁজে পাচ্ছে না। পরে অনেকক্ষণ পরে উনি গাছের নিচ থেকে বের হয়েছেন। তো এই ধরনের কিছু কিছু গ্রাউন্ড প্রবলেম থাকে আসলে। তো আমরা যদি জানতে পারি যে কেউ আছে, আমরা কিন্তু আসলে চেষ্টা তো কখনোই ত্রুটি করি না, এর প্রত্যেকটা কল আমাদের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের কাছে জানানোর ব্যবস্থা করতে হবে। আমরাও জানানোর ব্যবস্থা করছি, কিন্তু যখন উপরে আপনি ফ্লাই করে যান, যখন আপনি এই স্ক্যানিংটা আসলে এটা ডিফিকাল্ট টু ফাইন্ড আউট সামবডি উপর থেকে। আমরা যদি পিনটা পাই, যদি টাওয়ারটা সচল থাকে, অথবা যদি কোনোভাবে আমরা জানতে পারি যে কারো ফোন কলের মাধ্যমে অথবা কোনোভাবে উনি যেটা বললেন, তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটাই নোট করি এবং প্রত্যেকটা আমরা ভেরিফাই করি। আমিও খাগড়াছড়ির একটা বিষয় আর্মিকে ফোন দিয়েছি, আমিও রেসপন্স পেয়েছি। তো বিষয়টা আসলে তথ্য পাঠানোর ব্যবস্থা করতে হবে। এবং আমি স্থানীয় প্রশাসন কিংবা যারাই আছেন আমাকে দেখছেন কিংবা এটি দেখবেন, আমি অনুরোধ জানাবো, আপনারা দরকার হয় যেখানে মোবাইল নেটওয়ার্ক এখনো সচল হয়নি, মাইকিংয়ের মাধ্যমে আপনি আপনার ওই অবস্থানের যে জনবল আছে, জনসংখ্যা আছে, তাদেরকে মাইকিং একটি কার্যকর একটা পন্থা হতে পারে, মসজিদের মাইক আছে কিংবা আলাদা করে মাইকের ব্যবস্থা থাকে, আমরা জানি। তো সেখানে যে কোনো ভাবে সচেতন করে তোলা, যে কোনো ভাবে তথ্য পাঠানো, যেন কোনো ভাবে প্রতিবন্ধকতা থাকে। যেমন অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাই, সেখানে মসজিদে মাইকে কাজ করছে না, কিছু বিষয় কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে গলা ব্যবহার করবে, যত আপনার পন্থা ব্যবহার করতে হবে, যে কোনো পন্থায় ব্যবহার করতে হবে। আপনি আমি এখানে থেমে থাকার মধ্যে ইনফরমেশন পৌঁছাতে হবে। আমার কথা এখানে কোনোভাবে আমি থেমে থাকবো না। আমি মোবাইল নেটওয়ার্ক ইউজ করতে পারি নাই, আমি মসজিদের মাইক ইউজ করব। মসজিদের মাইক ইউজ করতে পারি না, আমি হেঁটে হেঁটে গলা ইউজ করব। যেভাবে সম্ভব আমার এখানে আমার দেশের প্রতিটা নাগরিক ইম্পর্টেন্ট, প্রতিটা মানুষের জীবন ইম্পর্টেন্ট। সে খেয়েছে কিনা এটা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। এখন আমরা পৌঁছানোর চেষ্টা করছি, যদি কোনোভাবে না পারি সেটা আমাদের জন্য খুবই কষ্টের। তো আমি বলবো যে যেখান থেকে আছেন, আপনি সচেতন হয়েছেন, আপনি জানতে পেরেছেন, এটা জানানোর ব্যবস্থা করুন। এ ব্যাপারে আপনার বক্তব্য শুনবো সাব্বির আহমেদ একটি বিরতির পরে। দর্শক, নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর চ্যালেঞ্জ। ফিরছি আলোচনায়। এই পর্যায়ে আমি যে সাব্বির আহমেদ, আপনারা কীভাবে কাজ করছেন, যে এই যে কয়েকটা ঘটনা শুনলেন যে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে না, কয়েকজন টেলিফোনও করলেন, এই আপনারা কীভাবে এই সমন্বয়গুলো করলেন?
আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ মানে আমাদের স্বেচ্ছাসেবক যদি বলেন সবচেয়ে বড় স্বেচ্ছাসেবক আমাদের আছে আলহামদুলিল্লাহ। মানে ঢাকায় এখন আমাদের 3000-এর মতো স্বেচ্ছাসেবক প্রত্যেকদিন কাজ করতেছে এই প্যাকেটগুলো করার জন্য। আমরা মানে এককভাবে আপনারা এককভাবে 3000 মানুষ প্রত্যেকদিন কাজ করতেছে। আমরা প্রথম দিকে আমরা শুধু শুকনা খাবার, এই যে আমি বললাম যে খেজুর, চিরা, লবণ এবং চিনি পাঠানো হয়েছে যেন স্যালাইন বানায় খাইতে পারে, এবং ওইখানে 1.5 লাখের মতো প্রথমবারই আমরা পাঠাইছি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্রত্যেকটা ট্যাবলেট থেকে 5 লিটার পানি বিশুদ্ধ করা যাবে, এটা আমরা পাঠাইছি। পরে আমরা আসলে যা পাইছি, প্রথম দিনে আমরা যা পাইছি, সেটা যদি বলেন বনরুটি, সেটা যদি বলেন কেক, যেই কোম্পানিতে যা কিছু পাওয়া গেছে সবই আমরা পাঠাইছি প্রথম দিকে, মানে জীবন রক্ষা যাতে হয়। হ্যাঁ, মানে এরপর পাঠানোর পর এমন হয়েছে যে 2 দিন পরে এমন ট্রাক গেছে, এমন হয়েছে যে ট্রাক তো আমরা পাঠাইছি কিন্তু পথে 2 দিন আটকে থাকছে, মানে আমাদের লোকবল। এদিকে আমরা ঢাকায় প্রস্তুতি নিছি। ঢাকায় প্রস্তুতি নেওয়ার পরে আমরা কিন্তু ডোনেশন আসার জন্য অপেক্ষা করি নাই। আমরা প্রথম দিনে 22 তারিখে 3.5 কোটি টাকার অর্ডার দিছি বিভিন্ন কোম্পানিতে যে আমাদের জন্য আজকে রাত্রে আসতে হবে। তো মানুষের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। আমি এখানে আসার আগের একটা ঘটনা বলতে চাই যে আমাদের একজন রোহিঙ্গা একজন মাঝি বলে বা ওনাদের একজন লিডার, উনি কোনোভাবে আমাদের নাম্বার সংগ্রহ করে ফোন করছেন যে ওনারা সবাই চাল সংগ্রহ করছে রোহিঙ্গা ক্যাম্পে, 380 বস্তা চাল সংগ্রহ করছে, এভাবে আলু, পেঁয়াজ এরকম অনেক কিছু সংগ্রহ করছে। এইটা কোনোভাবে তার আসনা ফাউন্ডেশনে পৌঁছাইতে চায় বন্যার্থদের জন্য। তা আমি বললাম যে আপনারাই তো অভাবগ্রস্ত, আপনারা এটা কাজ করেন, যেহেতু দিতে চাইছেন, আপনাদের আবেগকে আমরা সম্মান করি, আপনারা একটা মানে সিম্বলিক একটা কিছু দেন, আর বাকিটা আপনাদের ওখানে গরিব যারা আছে তাদের ডিস্ট্রিবিউট করে দেন। উনি কোনোভাবে রাজি হন না। উনি কিন্তু মানে মানে কথাও তো বুঝিও না, মানে বাংলা ওইভাবে বুঝি না। উনি বলতেছে যে না, আমরা ছোট ছোট বাচ্চারা অনেক আবেগ দিয়ে নিছে, হুজুর আপনারা নেন, অনেক মানে উনি কান্না করে দিয়েছেন দেওয়ার জন্য আর কি। এরপর গত পরশুদিন ফিলিস্তিনের অ্যাম্বাসেডর উনি আমাদের ওখানে আসছিলেন, ঠিক আছে, উনিও আমাদের এখানে অংশগ্রহণ করছেন, যদিও সেটা সিম্বলিক ছিল, উনি আসছেন। এইভাবে মানুষ 1 টাকা থেকে শুরু করে 50 পয়সা থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করতেছে। এবং আমরা এই যে স্বেচ্ছাসেবক প্রত্যেকদিন কাজ করতেছে সকাল থেকে, সকল টেলিভিশন চ্যানেলে দেখা গেছে যে সকল আপনাদের কত ভলান্টিয়ার্স কাজ করছে ঢাকায় এবং ওখানে কত? ওইখানে 1500-এর মতো আর ঢাকায় 3000-এর মতো প্রত্যেকদিন কাজ, মানে এরা রেডি করছে যে প্যাকেট রেডি করতেছে প্যাকেট। ওরা কি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে তারা? আমরা ট্রাকে করে পাঠাচ্ছি। আমরা এখান থেকে যখন 16টা 18টা ট্রাক পাঠানো হয়, নানান লোকেশনে পাঠানো হয়, আগেই তারা ওই লোকেশনে রেডি থাকে। যদি বড় বড় ট্রাক্টর আছে, যেখানে ট্রাক্টর চলার উপযোগী ট্রাক্টর, নৌকা, এভাবে করে। আর আমাদের কিছু ট্রেনিং সেন্টার, নিজেদের ট্রেনিং সেন্টার আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা বারবার হচ্ছে, অর্থাৎ পত্রিকায় আমরা দেখেছি যে যেটা এসছে যে অধিকাংশ ক্ষেত্রে ত্রাণটা যাচ্ছে শহরের দিকে, এবং যেটা হাইওয়ের আশেপাশে, রাস্তার আশেপাশে যাচ্ছে বলে একটা আছে যে সেখানে বেশি পরিমাণ ত্রাণ যাচ্ছে। একদম ইন্টেরিয়র পৌঁছানোর জন্য আপনাদের কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা, আবার আপনারা চিন্তা করেছেন কিনা যে একদম প্রত্যন্ত অঞ্চল ইন্টেরিয়র যাতে পৌঁছে যায়, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা আপনাদের? এই বছর পর্যন্ত, এখন পর্যন্ত প্রথম পর্যায়ে কিন্তু আমরা বলছি যে আসলে যেই অবস্থা, আসলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এখানে প্রশিক্ষিত বাহিনী ছাড়া, আর্মি ছাড়া, নৌবাহিনী ছাড়া যাওয়া আসলে সম্ভব না। আপনারা তো কি আর্মিকে দিচ্ছেন? বা প্রথম দিকে কিন্তু প্রথম দিনে আমরা শুকনো খাবারের 4টে গাড়ি আর্মিকে দিচ্ছিলাম, ঠিক আছে, আর 3টে গাড়ি আমাদের কাছে রাখছিলাম আমরা দেওয়ার জন্য। এরপর যখন যাওয়ার অবস্থা হয়েছে, আসলে এত বড় এলাকায় ডিজাস্টার হয়েছে যে আমি কয় ট্রাক নিয়ে যেতে পারতেছি, হ্যাঁ আমি কয় ট্রাক নিয়ে যাইতেছি, সেটা তো যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। অবশ্য আমরা এখন প্ল্যান করতেছি যে অ্যামেচার রেডিও এরকম আমরা কিছু স্বেচ্ছাসেবক তৈরি করার জন্য। আসলে কমিউনিকেশনের সমস্যাই সবচেয়ে বড় সমস্যা ছিল। তো আমরা যদি এখন প্ল্যান করছি যে সামনের সিজনের আগে আমরা কিছু আমরা লাইসেন্স নেওয়া, আমাদের স্বেচ্ছাসেবকদের ভিতরে উদ্বুদ্ধ করা, তারা যেন হয়। তো তাহলে এই রেডিও যোগাযোগ যেন আমরা স্থাপন করতে পারি, এইভাবে আমরাও এই উদ্যোগটা নিচ্ছি আর কি। ধন্যবাদ। এখন আপনার কাছে আমি আসতে হবে আলিমুল আমিন, আপনি বলেন যে এই যে দায়িত্ব কিন্তু আপনাদের ভিতরে বর্তাচ্ছে, কারণ ছাত্ররাও যে রিলিফটা দিচ্ছে কিংবা তারাও যেটা দিচ্ছে, এবং দুর্গম এলাকায় পৌঁছানোর দায়িত্ব আপনাদের, অর্থাৎ সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না, লজিস্টিক্স ছাড়া। এই জায়গাটা আপনারা কীভাবে করছেন? আমরা আপনাদেরই করতে হবে। জি, এই দায়িত্ব আমরা নিয়েছি, এবং এই দায়িত্ব যেটা হচ্ছে, যেটা আমি বারবারই বলছি যে সমন্বয় কেন্দ্রগুলোতে প্রতিদিন এটা প্ল্যানিং হচ্ছে। এখানে আমি বলি স্ট্রাকচারটা এরকম যে আপনার জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, এবং আমাদের ইউনিয়ন পর্যায়ের জন্য আমাদের ছোট ছোট টিম আছে। কিন্তু আমাদের জনবল কিন্তু ওখানে পর্যাপ্ত না। আমরা ওখানে আইডেন্টিফাই করছি কোথায় আগে যেতে হবে, এবং ওখানে আমরা কিন্তু সবাইকে সমন্বিত করার চেষ্টা করছি। যেখানে উনি যেটা বললেন, যেখানে
অন্যরা যেতে পারবে না, সেখানে আমাদের প্রশিক্ষিত যারা আছে তাদের মাধ্যমে আমরা করছি। আমরা দুইটা মাধ্যম ব্যবহার করছি, একটা হচ্ছে এয়ার মাধ্যম, যেটা হেলিকপ্টারের মাধ্যমে যাচ্ছে, যেমন আগামীকালের জন্য ইভেন 9000 প্ল্যান করা আছে। আর কিছু আছে গ্রাউন্ডের মাধ্যমে, আমরা যে বলছি এখানে আমাদের বিভিন্ন ধরনের বোট আছে। এই মুহূর্তে 154টি বিভিন্ন ধরনের বোট আমাদের কাছে আছে, বিভিন্ন ড্রাফটের, যেটা কিছু রাবার বোট আছে, কিছু বিভিন্ন রকম বোট আছে, গভীর পানিতে চলার, হালকা পানিতে মানে শ্যালো ওয়াটারে চলার। প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো, মনে করেন খুব র্যাপিডলি ওখানে মানে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। আজকে যেখানে পানি আছে, কালকে আপনি সকালে দেখবেন ওখানে পানি নাই। সো আমি যখন প্ল্যান করলাম, ওইটা যে পরবর্তীতে যে যখন এক্সিকিউট করতে যাচ্ছি, আমরা কিছু কিছু অন গ্রাউন্ড সলিউশন আমাদের বের করতে হচ্ছে। আরও কিছু কিছু তো আছে, মনে করেন একটা জায়গায় প্ল্যান করে গেলেন, রাস্তায় দেখা গেলো অনেকেই এই ত্রাণটা চাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় আমরা খবর পাচ্ছি এরকম যে আমরা যখন কাউকে দিয়ে দিচ্ছি, অন্য কাউকে ভলান্টিয়ারদের দিয়ে দিচ্ছি, তাদের কাছ থেকে ত্রাণ অনেক সময় অনেকে নিয়ে চলে যাচ্ছে, বিকজ তারা ত্রাণের জন্য অপেক্ষা করছে। তো আমাদের চেষ্টা যেটা থাকছে, ভার্নারেবল এরিয়া যেগুলো আছে সেগুলোতে প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এয়ারের মাধ্যমে কভার করা, যাতে আমরা ইমিডিয়েটলি সাপোর্টটা দিতে পারি। যেখানে আমাদের মনে করেন যে আমরা গ্রাউন্ডে যে কভার করতে পারবো, নৌযান বিভিন্ন রকম যে ওগুলো যাচ্ছে, আমাদের বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করতে হচ্ছে। আমরা যখন টার্গেট করছি ওই ইউনিয়ন বা ওই ইয়েতে ওয়ার্ডে আমরা যাব, আমরা হয়তো নৌযানে কিছু গাড়িতে কিছু অংশ যাচ্ছে, তারপর আমরা একটা বিভিন্ন ধরনের নৌযানে ওঠাচ্ছি, আবার হয়তো আমরা অন্য কোনো একটা মাধ্যম ব্যবহার করছি, এইভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তো আমরা আসলে মানে চেষ্টা করছি যাতে সমস্ত অংশ কভার করা যায়, কারণ দায়িত্বটা আমাদের আসবে, এটা আমরা গ্রহণ করছি, সানন্দেই গ্রহণ করছি। মানে আগের চাইতে আপনারা প্ল্যানিং এর ভিতরে নিয়ে এসেছেন পুরো এলাকাটাকে। আমি যেটা রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে, সেটা হচ্ছে হলো যে প্রথমত যিনি যে আমাদের কলার যেন কল করলেন, আরেকজন টেলিফোন করেছে, একটু ফোনটা নিই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমি একজন শিক্ষক। কোথা থেকে বলছেন? আমার বাড়ি আমি বলছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতুরশি গ্রাম থেকে। জি বলুন, প্রশ্নটি বলুন। ধন্যবাদ আপনাকে, বলুন। জি, আমাদের এলাকার অনেকগুলো গ্রামে এখনো আমরা ত্রাণ পৌঁছাতে পারি নাই। আমরা প্রতিদিনই চেষ্টা করছি ত্রাণ পৌঁছানোর জন্য। আমাদের এখানে 60টা স্কুল আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে কিছু কিছু গ্রাম যেমন মণিপুর, খিটারপাড়, শ্যামপুর, কাদরা, কর্ণপাড়া, গড়িমন্ডল, কালোচো, এইসব গ্রামগুলোতে আমরা এখনো ত্রাণ পৌঁছাতে পারিনি ঠিকভাবে। এখন যদি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আবার আপনার কাছে আসছি যে আমাদের ছাত্ররা যারা আছে তারাও আপনাদের কাছে দিচ্ছে, এই অর্গানাইজেশনগুলো আপনাদের কাছে দিচ্ছে, এবং এই কিছুক্ষণের ভিতরে আমরা কয়েকটা মানে অর্থাৎ কয়েকজন ফোন করলো যে তারা সেখানে পাচ্ছে না, এই বিষয়গুলো কি আপনারা? এখানে আমি একটা জিনিস খুব পরিষ্কার করে নিতে চাই যে যেগুলো মানে দুর্গম এলাকা আছে সেগুলোর জন্য এক ধরনের প্রায়োরিটি, আর যেগুলো মনে করেন যে আমাদের নর্মাল এলাকা আছে সেগুলোর জন্য এক ধরনের প্রায়োরিটি। আমাদের জানতে চাই, আমাদের জনবল কিন্তু এত নাই যে আমরা কিন্তু সবগুলো জায়গায় যেতে পারবো। আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু সবাইকে ইন্টিগ্রেট করতে যাচ্ছি। এই জন্য আমি বলছি যে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করার একটা দরকার আছে। ওখানে যারা লোকাল ভলান্টিয়ার আছেন, এনজিও আছেন, তাদের জনবলটাও আমাদের দরকার হবে। আমরা ওখানে কিন্তু সেটাই করা হচ্ছে। এই ইনফরমেশনগুলো যদি আমরা পাই, তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ত্রাণের কিন্তু অভাব নেই, যেটা আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় তারা প্রতিদিন পাঠাচ্ছে, রাত দিন পরিশ্রম করছে সকলেই, এবং ত্রাণ ভাণ্ডারে ত্রাণের কোনো অভাব নেই, সর্বশ্রেষ্ঠ মানুষ সেখানে দান করছে। তারপরেও কিছু মানুষ যে পাচ্ছে না প্রত্যন্ত অঞ্চলে, এটা কি সমন্বয়ের অভাবে, না সক্ষমতার অভাব, না লোকের অভাব, কি কারণটা কি? এটা আসলে কোনোটাই ওরকমভাবে মানে ব্লান্টলি বলা যাবে না। আমি বলছি যে সমন্বয় আসলে 100% হয়ে গেছে, এটা কিন্তু আমরা কখনোই মানে এটা বলতে পারবো না, কারণ সমন্বয় একটা মানে ডাইনামিক ব্যাপার। এটা প্রতিদিনই আমরা আরও ভালো করছি। কারণ আজকে আমাদের এখানে যখন আসার আগে আমরা নিজেরা যখন কথা বলেছি, আমি কিন্তু ওনাকে বলেছি যে আপনারা এই কাজগুলো করতে পারেন। যেমন আজকে যে কলগুলো পেয়েছি, উনি বলেই দিলেন সবাইকে যাতে আপনারা লোকাল যে কোঅর্ডিনেশন সেন্টারগুলো আছে যোগাযোগ করেন। এখানে কিন্তু ওইখানে যদি যোগাযোগ করতে তারা হয়তো অলরেডি পেয়ে যেত, তার কারণে তাদের এই খবরটা পৌঁছে যেত। কিছু কিছু ক্ষেত্রে আছে খবর যাচ্ছে না, যেমন উনি কল করছেন, হয়তো আবার কল করতে আমাদের জানার দরকার আছে যে এখানে আমরা কল দিয়েছি খবরটা, কিন্তু এখন আমাদের অ্যাকশনটা হয়নি। তো এখানে যখন হচ্ছে আবার মনে করেন যে যখন সবগুলো খবর আমরা পেলাম, ওখানে কিন্তু আমাদের প্রায়োরিটি করতে হয়, কারণ আমাদের লোকবলের যে ব্যাপার আছে, আমাদের যে ওখানে এনজিওরা আছে, যারা আমাদের যে ভলান্টিয়াররা যারা আছে, তারা কোথায় কোথায় নিয়ে যাবে। যারা পাচ্ছেন না তারা হয়তো ফোন করে বলছেন যে পাচ্ছেন না এখনও, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদের আরও যারা পেয়ে গেছেন তাদের হয়তো আমরা প্রয়োজনটা মিটিয়ে দিতে পারছি। এই জন্য আমি বলছি প্রতিদিনই কিন্তু আসলে কিছু কিছু জায়গায় এখনও মানে যে কলটা করেছেন উনি কিন্তু রাইট, যে কিছু কিছু জায়গায় হয়তো এখনও আমাদের কাজ করার অবকাশ আছে। বিষয়টি এমন দাঁড়াচ্ছে না যে আমরা যেটা করেছি যে দুর্গম এলাকায় প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় প্রকৃত ত্রাণটা
পৌঁছানো যাচ্ছে না, বিষয়টি কি তাই দাঁড়াচ্ছে? কিছু কিছু যেমন আমাদের ছাত্ররা দিচ্ছে, তারা তো রাত দিন পরিশ্রম করছে, সারা ঢাকা শহরে মানে একাকার হয়ে গেছে তারা। আমরা তো জানি, আমি নিজেও গিয়েছি যে কী অবস্থা চলছে সেখানে, তাদের তো কোনো কমতি নাই পরিশ্রমের, তাই না? সকলেই দিচ্ছে, তাহলে পৌঁছানো যাচ্ছে না, এটা কি আচ্ছা পৌঁছানো কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা পৌঁছানোটা কিন্তু হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে, পৌঁছানো কিন্তু শুধুমাত্র আর্ম ফোর্সেস একা কিন্তু করছে না, সম্ভব না, একা করছে না। এখানে এই জন্য আমি বলছি, এখানে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বড় শক্তি। আপনি জানেন যে একটা মিনিস্ট্রি আছে, হ্যাঁ, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের তো বোর্ড দরকার, নানা কিছু, এগুলো কি তাদেরকে আছে? লজিস্টিক্সগুলো কি আছে? তাদের লজিস্টিক্স অবশ্যই মনে করেন লোকাল কিছু তো রিসোর্স আছে, আবার আমরা নিয়ে গেছি। এখন এর মধ্যে বেটার ম্যানেজমেন্ট করতে হবে আমাদের, হয়তো আরো আমার নৌকা আরো হয়তো কালেক্ট আমরা করছি ওইখানে, আমাদের এই প্রত্যেকটা কিছুটা সমন্বয়ের অভাব আজ থাকার কথা এত বড় বৃহৎ এলাকা। ওই যে বললাম যে সমন্বয় কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, হয়তো মনে করেন সবার প্রয়োজন এখনো মেটানো যাচ্ছে না, বা সমন্বয় প্রতিনিয়ত হচ্ছে। এবং এটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, আসলে কিন্তু সোললি এটা আর্ম ফোর্সেস করতে পারবে না, এটা কিন্তু একটা মানে সবার একটা সমন্বিত এফোর্ট হতে হবে, মিনিস্ট্রি, আর্ম ফোর্সেস, ভলান্টিয়ার্স, এনজিও। মূল সমন্বয়টা কে করবে? মূল সমন্বয় আর্ম ফোর্সেস, ওখানে আমাদের যে কোঅর্ডিনেশন সেন্টারগুলো আছে তারা নেতৃত্ব দিচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। জি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা হেল্প করছি, ওনারা, বাট ওখানে যে আছেন জেস্ট অফিসার আছেন জেলা পর্যায়ে, উনি হেল্প করছেন। তারপরে মনে করেন ওখানে বাট সবাই আছে, ওখানে আপনার সবার রিপ্রেজেন্টেশন আছে, আপনার উপজেলা পর্যায়ে ওখানে ইউএনও আছেন। না, বিষয়টিকে কখনো এমন দাঁড়াচ্ছে যে সকল রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ অনেকেই আছে এখানে সম্পৃক্ত, কিন্তু প্রকৃত কাজটি একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা করা যাচ্ছে না, কোঅর্ডিনেশন না, এটা আমার মনে হয় না বিষয়টা ওরকম। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার। আসলে যখন ওরা কাজ করছে সবাইকে তো আসলে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, বিস্তৃত এলাকা, সবার প্রয়োজন, একসঙ্গে হয়তো সবাইকে পৌঁছানো যাচ্ছে না, একসঙ্গে হয়তো সবাইকে পৌঁছানো যাচ্ছে না। বাট আমাদের যারা ওখানে আছে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনি যদি তাদের চেহারা দেখেন, মানে ইউল ফিল প্রাউড অফ দেম, যে তারা এইভাবে কাজ করছে, রাত নাই দিন নাই ভেজা শরীরে কাজ করে যাচ্ছে। সো আসলে আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে চেষ্টা, আর্ম ফোর্সে শুধু একা চেষ্টা করছে তা না, সবাই মিলে চেষ্টা করছি, বাট আমরা চেষ্টা করছি যাতে এই গ্যাপটা কমানো যায়। ধন্যবাদ। সাইদ, আপনি বলেন যে আসলে সংকটের কথা এবং এই চ্যালেঞ্জটা কোথায় এবং সমাধানটা কি, আসলে আরো কিভাবে স্মুথলি বিষয়টি করা যায়, চ্যালেঞ্জগুলো কি মনে করছে? 56 লাখ মানুষ বন্যা কবলিত, সংখ্যাটা কিন্তু আসলে অনেক বড়, অর্ধ কোটির উপরে। তো আমরা যদি সমাধানের কথা চিন্তা করি, সমাধানটা আসলে হবে, কিন্তু ইনস্ট্যান্ট না, এটা গ্রাজুয়াল প্রসেসে আগাতে হবে। বিশেষ করে আপনি সমন্বয়ের কথা অনেকবারই বললেন। দেখেন, সমন্বয়ের বিষয়টা যে কয়টা আমরা ফোর্স 3টা কাজ করছে, সংগঠন কাজ করছে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছি, সকলের সাথে যোগাযোগ করে কাজ করার চেষ্টা করা হচ্ছে, তারপরেও অনেক জায়গায় পৌঁছানো হচ্ছে না। এটা যদি মাথা পেতে নিচ্ছি, আসলে সমস্যাটা এত বেশি, কিন্তু লোকবল এবং ফ্লাড এলাকা অনেক বিষয় জড়িত আছে, এক্সপার্টাইজ নাই, তো ওই এলাকার মানুষের সাঁতারের অনেকে জানে না, কিন্তু সেখান থেকে বাইরে থেকে কত মানুষ গিয়ে কাজ করা সম্ভব, তারপরেও মানুষ চেষ্টা করে যাচ্ছে। আমরা বলবো যে আমরা এই সংকটকে সকলে সম্মিলিতভাবেই মোকাবেলা করব, এবং এই মোকাবেলার জন্য আপনাদের অভিযোগ, আপনাদের কথা, প্রত্যেকটি কথাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আজকে আমাদের আর্মির সাথে আমাদের আসুন্না ফাউন্ডেশন সহ যত সংগঠনে আছে, সকলে মিলে এটি চ্যালেঞ্জটি মোকাবেলা করতে হবে। এবং স্থানীয় যারা ভলেন্টিয়ার্স আছে, তারা যদি জেলা প্রশাসকের সাথে, যে বিশেষ করে আমরা যেহেতু ত্রাণটাকে জেলা প্রশাসক এবং আর্মির কাছে পৌঁছে দিচ্ছি, এবং স্থানীয় প্রশাসন যারা আছে কিংবা স্থানীয় সংগঠনগুলো যদি একটু খোঁজখবর বাড়ানোর চেষ্টা করে, তাহলে মনে হয় সংকটটা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। আর যেমন আমাদের আলিমুল আমিন বলেছেন যে প্রতিদিনই ডেভেলপ হচ্ছে, আর কোঅর্ডিনেশনের বা একটা, আমরাও চাই যে একটা মানুষ আসলে যে কোনো জিনিসের সাথে অভ্যস্ততা তৈরি হয়ে গেলে সেটা শুরু হয়। প্রথম দিনের আমাদের ম্যানেজমেন্ট যেমন ছিল, দ্বিতীয় দিন এসে এটা বেটার হয়েছে, তৃতীয় দিন এসে আরেকটু বেটার হয়েছে। তো যেহেতু প্রায় 22 তারিখ থেকে আমাদের কার্যক্রম চলমান, আমরা কিন্তু ডে বাই ডে এটা ডেভেলপ করে যাচ্ছি। তো আশা করি এটা সর্বত্র জায়গায় আমরা পৌঁছে যাব। ধন্যবাদ। সাবরিনা, আপনি বলুন যে বন্যা পরিস্থিতি নেমে যাবে, অনেক জায়গাতে নেমে যাচ্ছে, এরপরে যে অনেকে বিশেষজ্ঞরা মনে করছেন যে সেখানে একটা রোগের প্রাদুর্ভাব হতে পারে, নানা রকম অবস্থার সৃষ্টি হতে পারে, এটা কি করণীয়? তখন কি করবেন আপনারা, পরিস্থিতি কি আছে? না, আমাদের আসলে আমরা এর আগে কখনো মেডিকেল নিয়ে কাজ করি নাই, তো আমাদের কয়েক যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে, করণীয় আপনার অভিজ্ঞতা কি বলে? স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন করছি, কয়েকটা টিম নিয়ে আমাদের যাওয়ার প্ল্যান আছে। এর বাইরে আমাদের মূলত পুনর্বাসন নিয়ে বড় প্ল্যান আছে ইনশাআল্লাহ।
আমাদের এই এলাকার যে আমাদের কাছে যে রিপোর্ট, আমাদের যদি 52 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এর ভিতরে দেখা যাবে যে 30 লাখ মানুষকেই কোনো প্রকার সহযোগিতা দিতে হবে না আমাদের ধারণা। কারণ আজকে বন্যা ভালো হয়ে যাবে, কালকে রেমিটেন্স আসবে, তারা মানে আসলে বিল্ডিং মানে বেশিরভাগ যেহেতু বিল্ডিং, আমি ওই এলাকার যে হয়তো অর্ধেক মানুষকে সহযোগিতা করতে হবে। তো এই ব্যাপারেও প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে মিটিং হয়েছিল সকল এনজিওদের নিয়ে। ওইখানে আমি একটা প্রস্তাব রাখছিলাম যে যদি প্রবাসীকে দায়িত্ব দেওয়া হয়, যে সে যদি তার প্রতিবেশী একজনের দায়িত্ব নেয়, মানে পুনর্বাসনে, ঘর নির্মাণ হোক অথবা ব্যবসায়ের পুঁজি হোক, তাকে একটা সম্মাননা দেওয়া, মানে এইভাবে যদি দেওয়া হয়, লাখ লাখ প্রবাসী আছে, আমার মনে হয় যে এই সামান্য মানে লাখ লাখ প্রবাসীর বিপরীতে যারা ক্ষতিগ্রস্ত এটা সামান্যই হবে, তাহলে এদের মানে পুনর্বাসনটা সহজ হবে। আমরাও চেষ্টা করতেছি। আমরা এর আগে মানে সিলেটের বন্যায় 1000-এর মতো ঘর করছিলাম, আমাদের এখানে 5000-এর মতো ঘর করার প্ল্যান আছে। আমার কাছে মনে হয় যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ঘর আছে, মনে করেন খাট ডুবে গেছে, ওই খাট ব্যবহার করতে পারবে, স্টিল আলমারি ব্যবহার করতে পারবে, 5-7 দিনে হয়তো কাপড় চোপড় ভিজে গেছে, হয়তো ওটাও ব্যবহার উপযোগী হইতে পারে। কিন্তু মুদি দোকান বা দোকানগুলো কিন্তু একেবারে এই মালামাল আর ব্যবহার উপযোগী নাই, তারা হয়তো সুদের মানে ঋণে পড়ে যাবে, হয়তো কিস্তি আছে। তো এইখানে আসলে সবারই আগায় আসা উচিত। ব্যবসা বাণিজ্য যারা করেন, এখন তো আসলে পট পরিবর্তনের ফলে ব্যবসা বাণিজ্য যারা করতেন বড়, সবাই লুকাই আছেন। তো এই অবস্থায় তারাও যদি আগায় আসে, সরকার যদি ট্যাক্স ছাড় দেয়, যে এদেরকে সহযোগিতা, তাহলে একটা সম্ভব আছে। ধন্যবাদ। আলিমুল ইসলাম, আপনি বলুন যে বন্যা পরবর্তী যে এই যে রোগবালাই, পুনর্বাসন, ঘর নির্মাণ, এগুলো কিভাবে পরিকল্পনাটা কি আছে, কিভাবে? জি, আমি কিছুক্ষণ সংক্ষেপে বলতে হবে, একদম শেষ পর্যন্ত। রিহ্যাবিলিটেশন আরেকটা ফেজ হবে আমাদের। আসলে এখন পর্যন্ত আমরা রিলিফে আছি, রিহ্যাবিলিটেশন ফেজটা হবে। তো যেটা হচ্ছে এখন আমাদের ফোকাস যেটা, সেটা হচ্ছে এখন পর্যন্ত রিলিফ, মানে জীবন বাঁচানো ইমিডিয়েট ইয়ার। বন্যা পরবর্তীতে আমি যেটা পরিকল্পনা করছেন আপনারা যে জি অবশ্যই এটা আমাদের জি ফেজ 2 অবশ্যই আমাদের মাথায় আছে। আমরা যেটা মনে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ক্ষতি আমরা হয়তো এক্সপেক্ট করতে পারি, এবং সেখানে আমাদের ইঞ্জিনিয়ার রিসোর্স যেটা আছে, সেখানে হয়তো আমাদের বড় মাপের কাজ আছে। আমরা কিন্তু অলরেডি করছি। গোমতী নদীর বাঁধ ভেঙে যাচ্ছিল, 5000 জিও ব্যাগ কিন্তু আমরা দিয়েছি ওখানে। আমরা যে মুসাপুর যেটা আপনার স্লুইস গেট কালকে ভেঙে গেছে, ওখানে অলরেডি আমাদের রিকগনিশন টিম চলে গেছে, হোয়াট টু ডু অ্যাবাউট ইট। সো এই ধরনের কাজ কিন্তু আমরা অলরেডি করছি। সো এটা আমাদের পরিকল্পনায় আছে, বাট এই মুহূর্তে ওই দিকে আমরা ফোকাস করছি না। আসলে আমরা এই মুহূর্তে ইমিডিয়েটটা ফোকাস করছি। বাট আপনি যেটা বলছেন যে রোগের প্রাদুর্ভাব, এই জন্য কিন্তু আমাদের প্যাকেজ কিন্তু ডাইনামিক। আমরা কিন্তু প্যাকেজে অলরেডি আপনি যেটা ওটস স্যালাইন, তারপর আপনার পেটের পীড়ার ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, তারপর জি আমরা ইনিশিয়ালি কিন্তু দিচ্ছিলাম হচ্ছে খাবার শুধু, এখন কিন্তু শিশু খাদ্য দিচ্ছি, এখন মানে আপনার ওটস স্যালাইন দিচ্ছি, এখন আমরা পেটের পীড়ার ওষুধ দিচ্ছি, এখন স্যানিটারি ন্যাপকিন দিচ্ছি। এখন আমরা কিন্তু এগুলো আমাকে চেঞ্জ করে ফেলছি, অলরেডি আমাদের প্যাকেজের কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনার পরিকল্পনায় আছে, আমাদের এই প্রত্যেকটা আমাদের পরিকল্পনায় আছে। শেষ বক্তব্য। দেশের মানুষের মানে উত্তরবঙ্গ নিয়ে কিছু ভাবনা আছে কেন? একটা তো হ্যাঁ, আমরা আসলে যেখানেই দুর্যোগ দেখব, যেখানেই ক্ষতিগ্রস্ত দেখব, আমরা এগিয়ে যাব। ছাত্র সমাজ এদেশের মানুষকে বড় একটি মুক্তি এনে দিয়েছে। ছাত্র জনতাকে অবশ্যই ধন্যবাদ, এবং ছাত্র জনতা দেশের যে কোনো ক্রান্তিতে পাশে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।